অর্গানিক, অর্গানিক, অর্গানিক এই শব্দটা আমাদের দেশে আজকাল এত বেশি ইউজ এবং অ্যাবিউজ হচ্ছে, তাতে রিয়েল অর্গানিক এবং ভুয়া অর্গানিকের মধ্যে পার্থক্য তৈরি করাটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য বেশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অনলাইন এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অর্গানিক পণ্যের বিজ্ঞাপন এবং কেনাবেচার হিড়িক দেখে মনে হচ্ছে শিল্প বিপ্লবের মতো বাংলাদেশে খুব শীঘ্রই একটা অর্গানিক বিপ্লব হতে যাচ্ছে, অথবা অলরেডি হয়ে গেছে। 2024 সালের 23 জুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশে বিক্রি হওয়া অর্গানিক খাবার আসলে কতটা অর্গানিক। এবং সেই রিপোর্টে বলা হয়েছিল বাংলাদেশে প্রপার বা শতভাগ অর্গানিক খাবার উৎপাদন করা প্রায় অসম্ভব। তাহলে প্রশ্ন হচ্ছে, মধু, তেল, বাদাম, ঘি থেকে শুরু করে চা এবং চাল ডালের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের তথাকথিত অর্গানিক পণ্যে আমাদের বাজার কিভাবে ছয়লাভ হচ্ছে? এর সঙ্গে কসমেটিক্স, স্কিন কেয়ার প্রোডাক্ট, কোনো কিছুই তো বাদ নাই। এভাবে চলতে থাকলে হয়তো একদিন দেখা যাবে যে কেউ একজন মাইকিং করে অর্গানিক কোলবালিশ বিক্রি করছে, আর কিছু মানুষ হয়তো সেটা কেনার জন্যও লাইন ধরছে। বাংলাদেশে অর্গানিক পণ্যের এই অবিশ্বাস্য গ্রোথ নিয়ে 6W রিসার্চ বলছে 2026 থেকে 2032 পর্যন্ত বাংলাদেশে অর্গানিক ফুড প্রোডাক্টের যে বার্ষিক প্রবৃদ্ধি সেটা 8.5%-এর উপরে যাবে। অন্যদিকে অ্যালায়েড রিসার্চের তথ্য মতে বাংলাদেশে স্কিন কেয়ার পণ্যের যে বাজার তা 2027 সাল পর্যন্ত প্রায় 25,000 কোটি টাকা ছাড়াবে, যার একটা বড় অংশই হবে অর্গানিক এবং হার্বাল প্রোডাক্ট। আমি একজন ইয়োগা প্রফেশনাল। ইয়োগার পাশাপাশি মানুষকে ভালো কিছু খাওয়ার এবং ভালো পণ্য ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি, এবং আমিও চাই বাংলাদেশে খুব ক্ষুদ্র পরিসরে হলেও একটা জেনুইন অর্গানিক বিপ্লব হোক। যাদের ইচ্ছা এবং সামর্থ্য আছে তারা যেন সেই অর্গানিক পণ্যগুলো ব্যবহার করে নিজেদের জীবনে কিছুটা পরিবর্তন আনতে পারে, তারা যেন আরও সুস্থ থাকতে পারে, আরও ভালো থাকতে পারে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি এটাও চাই যেন প্রপার মনিটরিং হয়, পণ্যের মান ঠিক থাকে, যারা অর্গানিক পণ্যের ভোক্তা এবং যারা জেনুইন উদ্যোক্তা তাদের স্বার্থ যেন সংরক্ষিত হয়। তাহলে বাজারে অর্গানিক পণ্যের সাপ্লাই বাড়বে এবং আস্তে আস্তে হয়তো অর্গানিক পণ্যের দাম অনেকটাই কমে আসবে। কিন্তু আমাদের দেশের অর্গানিক বাজারের অস্বাভাবিক গতি দেখে মনে হচ্ছে আমরা হয়তো অর্গানিক বিপ্লবের একটা প্রিম্যাচিওর ডেলিভারি দেখতে যাচ্ছি। শুনতে খারাপ লাগলেও বাস্তবতা হয়তো এটাই যে বাংলাদেশের অর্গানিক বাজার দাঁড়িয়ে আছে আমাদের মতো সাধারণ মানুষের অজ্ঞতা এবং কনফিউশনের উপরে। শিক্ষিত হলেও আমরা অনেকেই জানি না যে কোনটা আসলে অর্গানিক আর কোনটা অর্গানিকের নামে বাটপারি বা প্রতারণা। আর এই বিভ্রান্তির কারণে আমরা অনেকেই বিভিন্ন সেলিব্রিটির কথায় অর্গানিক শপিং করি। একটা তথাকথিত অর্গানিক পণ্যের সাথে আরও 5-6টা সাধারণ মানের পণ্য অনেক চড়া দাম দিয়ে কিনে নিয়ে আসি, আর সুযোগ সন্ধানী কিছু মানুষ এভাবেই আমাদের কনফিউশনের ঘোলা পানিতে মাছ শিকার করে। অহেতুক বিতর্ক এড়াতে আমি এই ভিডিওতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম নিব না, আমি শুধুমাত্র ফ্যাক্ট নিয়ে কথা বলবো। কিন্তু এই ভিডিওতে আজকে আমরা ঘোলা পানি পরিষ্কারের কাজটাই করব। কাহিনীটা বেশ ইন্টারেস্টিং, আবার একটু জটিল। সিট বেল্ট বেঁধে নিন, কারণ ফ্লাইটটা একটু লম্বা হবে, আর ইয়োগাটার সঙ্গে সালাদের বাটি নিয়ে বসেন, যেন ভিডিওটা দেখতে দেখতে বোর হয়ে গেলে চিপস বা ফালতু স্ন্যাক্স না চিবিয়ে ভালো কিছু চিবোতে পারেন। আসছি একটু পরেই। আমাদের বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওটাকে কয়েকটা ছোট ছোট চ্যাপ্টারে ভাগ করেছি। প্রথমে আমাদের জানা দরকার অর্গানিক শব্দটার মানে কি। অর্গানিক শব্দের অর্থ হচ্ছে জৈব, আর বিজ্ঞানের ভাষায় অর্গানিক হচ্ছে কার্বন ঘটিত কোনো কিছু। আর সহজভাবে বললে যা কিছু জীবন বা প্রাণ থেকে এসেছে সেটাই অর্গানিক। তাই চাল, ডাল, কাঠ, তেল, এমনকি মানুষের শরীর, এই সব কিছুই বিজ্ঞানের ভাষায় অর্গানিক। কিন্তু কৃষিক্ষেত্রে অর্গানিক শব্দটির ব্যবহার একেবারে ভিন্ন। অর্গানিক শব্দটি এসেছে গ্রিক শব্দ অর্গায়নন থেকে, যার অর্থ হচ্ছে যন্ত্র বা অঙ্গ। 1940 সালে লর্ড নর্থবোর্ন একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে লুক টু দ্য ল্যান্ড। সেই বইতে তিনি প্রথম কৃষিক্ষেত্রে অর্গানিক শব্দটি ব্যবহার করেন। তিনি একটা কৃষি খামারকে একটা জীবন্ত সত্তা বা একটা লিভিং অর্গানিজম হিসেবে কল্পনা করেছেন। আমেরিকার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার বা USDA এর মতে অর্গানিক ফার্মিং হচ্ছে এমন একটি ব্যবস্থা যা পরিবেশের বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম রক্ষা করে এবং মাটির যে জৈবিক শক্তি সেটাকে বৃদ্ধি করে। মূলত কোনো রকম কৃত্রিম বা কেমিক্যাল ইনপুট ছাড়া প্রাকৃতিক উপায়ে যে চাষাবাদ সেটাকে বলা হয় অর্গানিক ফার্মিং। এখন প্রশ্ন হচ্ছে, এই অর্গানিক কনসেপ্টটা কৃষিতে কেন আসলো এবং কিভাবে আসলো? স্যার আলবার্ট হাওয়ার্ডকে আধুনিক অর্গানিক আন্দোলনের জনক বলা হয়। 1905 থেকে 24 সাল পর্যন্ত ভারতে কাজ করার সময় তিনি খেয়াল করলেন যে সেখানকার স্থানীয় কৃষকরা যে ট্র্যাডিশনাল সার ব্যবহার করে সেই সারের ফলে মাটির যে উর্বরা শক্তি সেটা ভালো থাকে এবং বৃদ্ধি পায়। সেখান থেকে তিনি জৈব সার বা কম্পোস্টিংয়ের যে কনসেপ্ট সেটাকে ছড়িয়ে দেন। এরপর 1942 সালে J.I. রোডেল আমেরিকায় অর্গানিক গার্ডেনিং অ্যান্ড ফার্মিং নামে একটি ম্যাগাজিন চালু করেন। তিনি স্যার হাওয়ার্ডের কাজকে সাধারণ মানুষের কাছে আরও সহজবোধ্য করে তোলেন। রোডেল সারা জীবন বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। তিনি বিশ্বাস করতেন সুস্থ মাটি মানে সুস্থ খাবার, আর সুস্থ খাবার মানেই সুস্থ মানুষ। আজকে আপনারা যেসব সেলিব্রিটি গুরুদের মুখে সেভ সয়েল স্লোগান শোনেন, তারা হয়তো এসব স্লোগান দিয়ে নিজেদের ইমেজ তৈরি করে, কিন্তু মিস্টার রোডেল আজকে থেকে 70-80 বছর আগে সেই কনসেপ্টটাকেই বাস্তবায়ন করে দেখিয়েছেন। 1947 সালে তিনি সয়েল অ্যান্ড হেলথ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
যেটা আজকে রোডাল ইনস্টিটিউট নামে পরিচিত। তবে বিশ্বযুদ্ধ, খাদ্য সংকট এবং শিল্প বিপ্লবের চাপের কারণে অর্গানিক ফার্মিং খুব বেশি দূর এগোতে পারেনি। আর লাগাতার কয়েক দশকের রাসায়নিক সার এবং কীটনাশকের অতি ব্যবহারের ফলে মারাত্মক পরিবেশ বিপর্যয় দেখা যায়, যার ফলে 70-এর দশকে মানুষ আবার অর্গানিক চাষাবাদের দিকে ঝুঁকতে শুরু করে। সংক্ষেপে বলতে গেলে স্যার হাওয়ার্ড ছিলেন অর্গানিক পদ্ধতির বিজ্ঞানী, লর্ড নর্থবোর্ন ছিলেন এটার নামকরণকারী এবং জে.আই. রোডেল ছিলেন এটার জনপ্রিয়কারী। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে। কিসের ভিত্তিতে একটা খাবারকে অর্গানিক বলা হবে? গ্রামের কোনো ক্ষেত থেকে তুলে আনলে কি সেটা অর্গানিক? মোটেই না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটা খাবারকে অর্গানিক টাইটেল পেতে হলে বেশ কিছু সুনির্দিষ্ট বৈজ্ঞানিক প্যারামিটার পার করতে হয়। এর দুটি প্রধান নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে IFOAM বা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অর্গানিক এগ্রিকালচার মুভমেন্টস এবং কোডেক্স এলিমেন্টারিস। IFOAM মূলত অর্গানিক চাষাবাদের আদর্শ এবং প্রযুক্তিগত মানদণ্ড তৈরি করে, এবং কোডেক্স হচ্ছে জাতিসংঘ ও বিশ্ব সংস্থার একটি যৌথ উদ্যোগ যা বিভিন্ন দেশের সরকারের জন্য গাইডলাইন তৈরি করে, যেন এক দেশ আরেক দেশের অর্গানিক প্রোডাক্ট লেনদেন করতে পারে। এখন চলুন জেনে নিই যে একটা পণ্যকে অর্গানিক বলতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর, মাটির গুণাগুণ এবং ট্রানজিশন পিরিয়ড। আপনি চাইলেই আজকে বিষমুক্ত চাষাবাদ শুরু করে আপনার ফসলকে কালকেই অর্গানিক বলতে পারবেন না। নিয়ম অনুযায়ী একটি জমিকে অর্গানিক সার্টিফাইড হওয়ার আগে অন্তত 3 বছর কোনো রকম রাসায়নিক সার বা কীটনাশক ছাড়া অর্গানিক ম্যানেজমেন্টের অধীনে থাকতে হবে। এটাকে বলা হয় ট্রানজিশন পিরিয়ড। বাফার জোন। আপনার জমি বিষমুক্ত হলেও আপনার পাশের জমির কৃষক যদি রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করেন, তাহলে বাতাস এবং পানির সঙ্গে মিশে সেই রাসায়নিক উপাদান আপনার জমিতে আসতে পারে এবং আপনার ফসলকে কন্টামিনেট করতে পারে। তাই আপনার জমির চারপাশে এমন একটা নির্দিষ্ট দূরত্ব বা বাফার জোন থাকতে হবে যেন আশেপাশের জমি থেকে কোনো রকম রাসায়নিক উপাদান এসে আপনার জমির ফসলকে কন্টামিনেট করতে না পারে। সার এবং কীটনাশক। অর্গানিক মানেই সারবিহীন চাষ না। এখানে ইউরিয়া বা টিএসপি সারের বদলে কম্পোস্ট বা হাড়ের গুঁড়ো ইত্যাদি ব্যবহার করতে হবে, আর কীটনাশকের বদলে নিমের তেল, ফেরোমেন ট্র্যাপ এইসব ব্যবহার করতে হবে। কোনো রকম কেমিক্যাল বা রাসায়নিক ব্যবহার করা যাবে না। অর্গানিক ফার্মিংয়ের জন্য বীজ হতে হবে 100% প্রাকৃতিক। কোনোভাবেই ল্যাবরেটরিতে তৈরি বা প্রসেস করা জেনেটিক্যালি মডিফাইড বা জিএমও বীজ ব্যবহার করা যাবে না। তবে লাইভ স্টক বা প্রাণীজ পণ্যের ক্ষেত্রে এই জিএমও রেগুলেশনটা একটু ব্যতিক্রম। গবাদি পশু এবং হাঁস মুরগি এগুলোর পিতামাতা বা জেনেটিক সোর্স অর্গানিক হওয়া জরুরি না, তবে তাদের জীবনকালের একটা নির্দিষ্ট সময় থেকে অর্গানিক ফার্মিংয়ের নিয়ম মানা বাধ্যতামূলক। যেমন মুরগির ক্ষেত্রে জন্মের 2য় দিন থেকে এবং দুধ বা মাংস উৎপাদনকারী পশুর ক্ষেত্রে জন্মের 3 মাস আগে থেকে অর্গানিক ফার্মিংয়ের নিয়ম মানতে হবে। এদের খাবার বা ঘাস এগুলো হতে হবে 100% অর্গানিক। কোনো গ্রোথ হরমোন বা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি প্রাণীকে খাঁচায় বন্দি না রেখে রোদে চড়ে বেড়ানোর সুযোগ দিতে হবে। কখন অর্গানিক বলা যাবে না? বাংলাদেশে অন্তত প্যাকেটের গায়ে অর্গানিক লেখা দেখলেই অন্ধভাবে বিশ্বাস করবেন না। বিষমুক্ত বা পেস্টিসাইড ফ্রি মানে অর্গানিক না। 100% বিশুদ্ধ, 100% অর্গানিক উপাদানে তৈরি বা 100% পিওর বা খাঁটি মানেই অর্গানিক না। ন্যাচারাল, অল ন্যাচারাল এইসব শব্দের কোনো আইনগত বাধ্যবাধকতা নেই, এগুলো জাস্ট মার্কেটিং গিমিক। ন্যাচারাল মানেই অর্গানিক না। সহজ কথায়, কোনো বিক্রেতা যদি তার সয়েল টেস্ট রিপোর্ট, বীজের সোর্স এবং অডিট রিপোর্ট দেখাতে না পারেন, তাহলে তার ফসলকে অর্গানিক দাবি করাটা একটা মার্কেটিং কৌশল বা প্রতারণা। অর্গানিক বলতে বলতে কোনো ব্যক্তি বা ইনফ্লুয়েন্সার যখন আপনার ব্রেইনে এই শব্দটা সেট করে দেয়, তখন আপনি বাস্তবে প্যাকেটের গায়ে ভিন্ন কোনো লেখা দেখলেও নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না। আপনার ব্রেইন তখন আগে থেকে সেট করা মেসেজ দিয়েই প্রভাবিত হয়। সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় কনফার্মেশন বায়াস। থিওরিটা খুব সিম্পল। মানুষ কেবল সেই তথ্যগুলোই গ্রহণ করতে চায় যা তার আগে থেকে বিশ্বাস করা তথ্যের সাথে মিলে যায়। আর এটার রেজাল্ট কি? আপনার পছন্দের কোনো লোক বা আপনার প্রিয় কোনো ইনফ্লুয়েন্সার যখন আপনার মাথায় সেট করে দেয় অমুক ব্র্যান্ডের প্রোডাক্ট অর্গানিক, তখন আপনি দোকানে গিয়ে ওই পণ্যের প্যাকেটের গায়ে শুধু অর্গানিক লেখাটাই খুঁজবেন। বাস্তবে সেটার অর্গানিক সার্টিফিকেশন আছে কিনা সেটা যাচাই করার প্রয়োজন মনে করবেন না। এমনকি প্যাকেটের কোনায় যদি খুব ছোট্ট করে লেখা থাকে মেড উইথ অর্গানিক ইনগ্রেডিয়েন্টস, যেটার জেনুইন অর্থ হচ্ছে এটা অর্গানিক না, এই ধরনের কোনো রেড ফ্ল্যাগসও আপনার চোখে পড়বে না। আর পড়লেও আপনার ব্রেন সেটাকে গুরুত্ব দিবে না, কারণ আপনার মগজ আপনার আগের বিশ্বাস, অর্থাৎ আপনার সেলিব্রিটি আপনাকে যেটা বলেছে সেই বিশ্বাসটাকে সত্য প্রমাণ করার জন্য ব্যস্ত থাকে। আর এটাকেই বলা হয় ব্রেইন ওয়াশ। এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসতে পারে, এত কঠিন কঠিন নিয়ম, এত বৈজ্ঞানিক প্যারামিটার, এগুলো চেক করে কারা? কার এত দায় ঠেকেছে যে আপনার জমির মাটি বা আপনার বীজের ডিএনএ পরীক্ষা করতে আসবে? উন্নত বিশ্বে এই পুরো বিষয়টিকে একটি আইনি ফ্রেমওয়ার্ক বা একটা লিগ্যাল প্রসেসের মধ্যে আনা হয়েছে। সেখানে চাইলেই কেউ অর্গানিক সিল মারতে পারে না। আমেরিকার কথা যদি ধরি, সেখানে এটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে ইউএসডিএ বা ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। তাদের অধীনে আছে ন্যাশনাল অর্গানিক প্রোগ্রাম বা এনওপি। তারা ডিসাইড করে কোন খাবারে অর্গানিক সিল লাগবে আর কোনটাতে লাগবে না। আর আপনি যদি ইউরোপে যান, সেখানে এটি নিয়ন্ত্রণ করে ইউরোপিয়ান কমিশন। তাদের একটি বিশেষ লোগো আছে যেটাকে বলা হয় ইউরোলিফ।
উন্নত বিশ্বের নিয়ম হচ্ছে যদি কোনো পণ্যে 95%-এর বেশি উপাদান অর্গানিক হয় তবেই সেটা ইউএসডিএ অর্গানিক লোগো ব্যবহার করতে পারবে। যদি 70% অর্গানিক হয় তবে সে শুধু লিখতে পারবে মেড উইথ অর্গানিক ইনগ্রেডিয়েন্টস, কিন্তু লোগো ব্যবহার করতে পারবে না। এমনকি আমেরিকার এফডিএ বলে দিয়েছে আপনার হেয়ার অয়েলে যদি এমন কিছু থাকে যা খাওয়ার অযোগ্য তাহলে সেটি অর্গানিক লেবেল পাওয়ার যোগ্যই না। অর্থাৎ উন্নত বিশ্বে অর্গানিক মানে হচ্ছে উচ্চ মানের বিশুদ্ধতা, যা প্রশ্নাতীত। এবার আপনাদের একটা বাস্তব উদাহরণ দিই। আপনি হয়তো ভাবছেন ইউরোপ আমেরিকাতে কি চোরবাটপার নাই? তারা কি জালিয়াতি করে না? অবশ্যই করে। সুযোগ পেলে হয়তো আমাদের থেকে বেশিই করে, কিন্তু সেখানে একটা সিস্টেম আছে। সেখানে খাবার নিয়ে প্রতারণা করে ধরা পড়লে কেরিয়ার এবং লাইফ দুটোই শেষ হতে পারে। র্যান্ডি কনস্ট্যান্ট নামের একজন আমেরিকান বিজনেসম্যান 2010 থেকে 17 সাল পর্যন্ত সাধারণ মানের ভুট্টা এবং সয়াবিন কিনে সেগুলোকে অর্গানিক বলে বাজারে বিক্রি করতেন। এমনকি অর্গানিক সার্টিফাইড জমিতেও তিনি ফলন বাড়ানোর জন্য নিষিদ্ধ রাসায়নিক সার এবং কীটনাশক স্প্রে করতেন এবং সেই ফসলকে অর্গানিক নাম দিয়ে বিক্রি করতেন। এই জালিয়াতি করা শস্য মূলত মুরগি আর গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার হতো। ঘটনা যখন ফাঁস হয় তখন লক্ষ লক্ষ সাধারণ মানুষ বুঝতে পারে তারা যে অর্গানিক মনে করে চড়া দাম দিয়ে ডিম, দুধ এবং মাংস কিনেছে সেগুলো আসলে অর্গানিক ছিল না। রাষ্ট্র তখন এগিয়ে আসে, সাধারণ মানুষের সাথে এমন প্রতারণার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করে। আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস তাকে 10 বছরের জেল দেয় এবং $128 মিলিয়ন জরিমানা করে, যা বাংলাদেশি টাকায় 1500 কোটি টাকার বেশি, এবং তার সহযোগীদেরও বিভিন্ন মেয়াদে জেল হয়। আমেরিকানরা এটাকে বলে ইতিহাসের বৃহত্তম অর্গানিক ফ্রড। এই উদাহরণটা আমি এখানে দিচ্ছি এই কারণে যে এত কঠোর মনিটরিং, এত কঠিন আইন, সেখানেও এভাবে জালিয়াতি করার চেষ্টা করা হয়। তাহলে যেখানে কোনো মনিটরিং নাই, কোনো রকম তদারকি নাই এবং খাবারের ব্যাপারে আইনের প্রয়োগ এতই দুর্বল, সেখানে কোন লেভেলের অর্গানিক ডাকাতি হতে পারে? আমরা কেবল দোয়া করি র্যান্ডি কনস্ট্যান্টের সেই রেকর্ড যেন বাংলাদেশের কেউ না ভাঙে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি এমন কোনো সরকারি বা বেসরকারি অথরিটি আছে যারা উৎপাদিত বা আমদানি করা কোনো পণ্যকে অর্গানিক সার্টিফাই করতে পারে? এক কথায় উত্তর হচ্ছে না, নাই। বাংলাদেশের অর্গানিক বাজার মূলত একটি আনরেগুলেটেড বা নিয়ন্ত্রণহীন বাজার। সরকার সাধারণ ভোক্তাদের আসল বা নকল বোঝার জন্য কোনো বাধ্যতামূলক অর্গানিক লোগো বা সার্টিফিকেশন এখনও চালু করেনি। তবে হ্যাঁ, আমাদের চা বা চিংড়ি বিদেশে রপ্তানির জন্য কিছু আন্তর্জাতিক থার্ড পার্টি যেমন কন্ট্রোল ইউনিয়ন বা এসজিএস কাজ করে, কিন্তু তারা বিদেশের বাজারের জন্য কাজ করে, বাংলাদেশের বাজারের জন্য না। যদি কোনো বেসরকারি সংস্থা বাংলাদেশে অর্গানিক সার্টিফিকেট দিতে চায় তবে তাকে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড বা বিএবি থেকে পারমিশন নিতে হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে অর্গানিক খাদ্যকে সার্টিফাই করার জন্য বিএবি থেকে পূর্ণাঙ্গ অনুমোদনপ্রাপ্ত কোনো দেশীয় অর্গানিক সার্টিফায়ার অথরিটি নেই। এক কথায় বাংলাদেশের বাজারে অর্গানিক লেবেল সর্বস্ব যেসব জিনিস কেনাবেচা হয় সেগুলোর কোনো স্বীকৃত ভ্যালিড সার্টিফিকেশন নেই। আর এই ফাঁকেই মাশরুমের মতো জন্ম নিচ্ছে অসংখ্য অনলাইন অর্গানিক উদ্যোক্তা। আবার কিছু অতি চালাক ব্যবসায়ী আছে যারা এই লাইনে আরও 2 কাঠি সরেস। তাদের প্রোডাক্ট আসলে অর্গানিক কিনা বা সেটার কোনো সোর্স আছে কিনা সেটা বড় কথা নয়, তারা শুরুতেই ধামাকা দেওয়ার জন্য দোকানের বা ব্র্যান্ডের নামটাই দিয়ে দেয় দ্য অর্গানিক শপ, দ্য নিউ অর্গানিক শপ অথবা দ্য অর্গানিক ফুড অ্যান্ড বেভারেজ। এখানেই শেষ না, তারা এমন সব নাম দিয়ে ওয়েবসাইট খুলে বসে যা দেখলে আপনি মনে করবেন বাপ রে বাপ, একেবারে অর্গানিকের ভাণ্ডার। এইসব নাম দিয়ে তারা সাধারণ মানুষের মনে একটা অথরিটি বা বিশ্বাসযোগ্যতা তৈরি করার চেষ্টা করে। আপনি যখন দেখবেন দোকানের নামের সাথেই অর্গানিক আছে, তখন আপনার ব্রেইন মনে করবে এই দোকানে যা পাওয়া যায় তার সবই মনে হয় অর্গানিক। কিন্তু দোকানের নাম অর্গানিক হওয়া আর প্রোডাক্ট অর্গানিক হওয়া এই দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটা স্রেফ একটা বিজনেসের নাম, যেই নামে পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে। এটা অর্গানিক হওয়ার কোনো বৈজ্ঞানিক গ্যারান্টি না। আর ব্যবসা প্রতিষ্ঠানের এই ধরনের নাম দেওয়ার জন্য বাংলাদেশে কোনো রকম আইনি বাধ্যবাধকতা নাই। আর এই কারণেই অনেকে ব্যবসার নামের আগে পিছে অর্গানিক শব্দটা যুক্ত করে পকেট কাটার লাইসেন্স বানিয়ে নিচ্ছে। বাংলাদেশে অর্গানিক প্রতারণা শুধুমাত্র লেবেলিংয়ের খেলা না, এটা একটা পরিকল্পিত মনস্তাত্ত্বিক খেলা। কোথায় যেন একটা চমৎকার লেখা পড়েছিলাম, দ্য লাইন বিটুইন অর্গানিক নেসেসিটি অফ হিউম্যান বিইং অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড ডিপেন্ডেন্সি ইজ ওয়ার দ্য রিয়েল বিজনেস হ্যাপেন্স। অর্থাৎ মানুষের প্রকৃত প্রয়োজন এবং পরিকল্পিত নির্ভরশীলতা, মানে তার যা প্রয়োজন বলে তাকে বিশ্বাস করানো হয়, এই দুইয়ের মাঝখানে যে সরু রেখা, সেটাই হলো আসল ব্যবসা। কোম্পানিগুলো জানে যে সুস্থ থাকার জন্য আপনার অর্গানিক খাবার দরকার, তাই তারা সত্যিকার অর্থে অর্গানিক খাবার দিতে না পারলেও আপনার সেই প্রয়োজনকে একটা ইঞ্জিনিয়ার ডিপেন্ডেন্সি বা কৃত্রিম নির্ভরশীলতায় রূপান্তর করে ফেলে। কিন্তু কেন আমরা সত্য মিথ্যা না বুঝেই অর্গানিক লেভেলের পিছনে ছুটছি? সিগমন্ড ফ্রয়েডকে বলা হয় দ্য ফাদার অফ সাইকোঅ্যানালিসিস, বা সহজ ভাষায় তিনি মনোবিজ্ঞানের গডফাদার হিসেবে পরিচিত। তার ভাগ্নে এডওয়ার্ড বার্নেস হচ্ছেন আধুনিক পিআরের জনক। তিনি বলেছিলেন, উই মাস্ট শিফট আমেরিকা ফ্রম এ নিড টু এ ডিজায়ার কালচার। অর্থাৎ মানুষকে শেখাতে হবে যেন পুরনোটা শেষ হওয়ার আগেই নতুন কিছুর অভাব বোধ করতে হয়।
ঠিক একইভাবে স্টিভ জবস বলতেন, পিপল ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট আনটিল ইউ শো ইট টু দেম। অর্থাৎ অধিকাংশ মানুষ জানেই না যে তারা কি চায়, যতক্ষণ পর্যন্ত না আপনি তাদেরকে সেটা দেখাচ্ছেন। আমাদের দেশের বিক্রেতারা বুঝে করুক বা না বুঝে করুক, বাংলাদেশের অর্গানিক মার্কেট অনেকটা এই থিওরিতেই চলছে। এই যে চাহিদা তৈরি করা, এটাই হচ্ছে ব্যবসার আসল স্ট্র্যাটেজি। আজকের জামানায় ব্যবসা করতে গেলে এরকম স্ট্র্যাটেজি লাগতেই পারে, এতে দোষের কিছু নেই। কিন্তু অর্গানিক ছাড়া আপনি শেষ, কিংবা অর্গানিক খেলেই আপনার সিদ্ধি লাভ হবে, এমন জুজুর ভয় দেখানো এবং এর সাথে জেনুইন অর্গানিকের পরিবর্তে ভুয়া অর্গানিকের প্যাকেট বিক্রি করে মানুষের পকেট কাটাই হচ্ছে এখন ব্যবসার মূল লক্ষ্য। আর যেহেতু বাংলাদেশের লোকাল মার্কেটের জন্য কোনো অর্গানিক অডিট বা সার্টিফাইং অথরিটি নেই, তাই আমাদের দেশে এই সার্টিফিকেশনের অভাবটা পূরণ করা হয় অনেক সময় আল্লাহর নামে কসম, ধর্মীয় লেবাস অথবা সাধারণ ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে স্পর্শ করতে পারে এমন কিছু শব্দ দিয়ে। সাধারণত অর্গানিক সার্টিফিকেশনের জন্য বছরে $2,000 থেকে $5,000 খরচ হতে পারে। আবার অর্গানিক স্ট্যান্ডার্ড মানতে গেলে উৎপাদন খরচ তো বাড়েই, ফলনও কমে যেতে পারে প্রায় 25 থেকে 30% পর্যন্ত। আমাদের ছোট উদ্যোক্তাদের পক্ষে এই খরচ বহন করা প্রায় অসম্ভব। তাই তারা কোনো রকম সার্টিফিকেট ছাড়াই অর্গানিকের লেবেল ছাপিয়ে দেয়, কারণ আরামবাগ বা নীলক্ষেতের প্রেস থেকে এই ধরনের লেবেল ছাপানোর খরচ পড়ে $2-4 টাকা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট বলছে অর্গানিকের লেবেল লাগিয়ে এই পণ্যগুলো সাধারণ পণ্যের তুলনায় 3-4 গুণ বেশি দামে বিক্রি করা হয়। মধু আর তেলের কথাই ধরেন, তেল তখনই অর্গানিক হবে যখন সরিষা, নারিকেল, তিল, তিসি অর্থাৎ তেলের যে বীজ, সেটা অন্তত 3 বছর কোনো ধরনের রাসায়নিক ছাড়াই চাষ করা হয়েছে। বাংলাদেশের কয়টা তেলের ব্র্যান্ড বা বিক্রেতা তাদের সয়েল টেস্টের রিপোর্ট দেখাতে পারবে? মধুর মধ্যে আছে আরও চমৎকার মেটিকুলাস ধাপ্পাবাজি। আচ্ছা, একবার চিন্তা করেন, মৌমাছি কি আপনার কথা শুনে শুধুমাত্র কেমিক্যাল মুক্ত ফুলের উপর গিয়ে বসবে? আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মধু চাষের ক্ষেত্রে মৌমাছির বাক্সের 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো রকম কেমিক্যাল ফার্মিং থাকা যাবে না। বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ, তার উপর যেখানে প্রতি বছর কৃষি জমি কমে, সেখানে এমন এলাকা খুঁজে পাওয়া আর অমাবস্যার চাঁদ দেখা একই কথা। সোজা কথায়, বাংলাদেশে অর্গানিক শব্দটি একটি আইনের ফাঁক। যে কেউ চাইলে যে কোনো কিছুর গায়ে এটা লিখে দিতে পারছেন, কারণ তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো ল্যাবরেটরি বা কোনো আইন প্রয়োগকারী সংস্থার কোনো ইউনিট আমাদের দেশে নেই। এখন আপনার মনে হতে পারে, যারা দিনের পর দিন প্রতারণা করছে, মানুষকে ঠকাচ্ছে, তাদের কি কোনো বিচার নেই? বাংলাদেশে কি কোনো আইন নাই? আইন আছে, কিন্তু সেটা গুরু পাপে লঘু দণ্ডের মতো। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 ধারা 44, কেউ যদি অসত্য বা মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাকে প্রতারিত করে, তবে তার শাস্তি মাত্র 1 বছরের জেল বা 2 লক্ষ টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। আর নিরাপদ খাদ্য আইন 2013 58 নম্বর ধারা বলছে, লেবেলে মিথ্যা তথ্য দিলে বা খাদ্যদ্রব্যের গুরুত্ব বৃদ্ধি করতে পরিমাণ এবং পুষ্টিগুণের বিষয়ে লেবেলে কোনো মিথ্যা তথ্য বা দাবি বা অপকৌশল অথবা মোড়কে বিভ্রান্তিকর তথ্য বা রোগ নিরাময়কারী ঔষধি বলিয়া দাবি করলে সেটা আইনত দণ্ডনীয়। আর দণ্ডটা কি? প্রথমবারের শাস্তি হচ্ছে 1 থেকে 2 বছরের জেল অথবা 2 থেকে 4 লক্ষ টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। আর দ্বিতীয়বার করলে 2 বছরের জেল অথবা 8 লক্ষ টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। বড় বড় ব্যবসায়ীদের কাছে এই জরিমানার টাকা কিছুই না, এই জরিমানা তাদের গায়েই লাগে না। 2 দিন পর তারা দ্বিগুণ উৎসাহে একই রকমভাবে প্রতারণা করতে থাকে। উল্টা জরিমানার টাকা উসুল করার জন্য তারা হয় পণ্যের দাম বাড়িয়ে দেয় অথবা যেই নকল পণ্য ছিল সেটার মধ্যেও আরও কোয়ালিটি খারাপ করতে থাকে। কিন্তু এখানে আমার ছোট্ট একটা অবজারভেশন আছে। বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপ বা ধর্ষণের শাস্তির কথা চিন্তা করে দেখেন। একসময় অ্যাসিড সন্ত্রাস আমাদের দেশে ভয়াবহ রূপ নিয়েছিল, কিন্তু সরকার যখন দৃষ্টান্তমূলক শাস্তি বা মৃত্যুদণ্ডের বিধান করলো এবং আইনের যখন কঠোর প্রয়োগ হলো, তখন এই অপরাধগুলো নাটকীয়ভাবে কমে আসে। এমনকি বাংলাদেশের এই কঠোর আইনের রেফারেন্স পৃথিবীর অনেক দেশেই দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, অ্যাসিড নিক্ষেপ বা ধর্ষণের মতো জঘন্য অপরাধের জন্য আমরা যেখানে এত কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রেখে আইন করতে পেরেছি, সেখানে কোটি কোটি মানুষের জীবন আর ভবিষ্যৎ প্রজন্মকে তিল তিল করে ধ্বংস করা এই খাদ্য সন্ত্রাস এবং অর্গানিক জালিয়াতির জন্য শাস্তি এতটা লঘু কেন? খাবারের নামে বিষ খাইয়ে মানুষকে স্লো পয়জনিং করা কি ছোটখাটো অপরাধ? তার উপরে শাস্তির মধ্যে আছে একটা অদ্ভুত শিথিলতা। প্রথমবার ধরা পড়লে শাস্তি একটু কম, দ্বিতীয়বার ধরা পড়লে শাস্তি একটু বেশি, কিন্তু বারবার একই কাজ যদি কেউ করতে থাকে, তার শাস্তি কি? এই ভিডিওটা যদি কোনো আইন বিশেষজ্ঞের নজরে পড়ে, তাহলে কাইন্ডলি জানাবেন। আমি আসলে বিষয়টা জানতে চাচ্ছি। ভারতের হিমাচল প্রদেশ বা উত্তর ভারতের কিছু পাহাড়ি অঞ্চলে যাযাবর আদিবাসী সম্প্রদায় বাস করে, যাদেরকে অনেক সময় সাপেরা বা কালবেলিয়া গোষ্ঠীর অংশ হিসেবে দেখা হয়। তারা এমন এক সাপ অধ্যুষিত এলাকায় থাকে যেখানে প্রতিনিয়ত সাপের ছোবল খাওয়ার ঝুঁকি থাকে। লোককথায় নাকি প্রচলিত আছে, এই আদিবাসীরা সাপের বিষ থেকে জীবন বাঁচাতে সাপ মারে না, বরং তারা বাচ্চাদেরকে একদম ছোটবেলা থেকেই সাপের বিষ অত্যন্ত ক্ষুদ্র মাত্রায় বা মাইক্রো ডোজিং করে ফোঁটা ফোঁটা করে খাওয়ায়। উদ্দেশ্য হচ্ছে বাচ্চাটি বড় হতে হতে তার শরীরে সাপের ওই বিষের বিরুদ্ধে
এক ধরনের ন্যাচারাল অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এই কাহিনীর সত্য মিথ্যা আমার জানা নেই, কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের দেশে খাদ্য সন্ত্রাসীরা যেভাবে খাবারের মধ্যে ফরমালিন, কার্বাইড, আর্টিফিশিয়াল কালার, প্রিজারভেটিভ এবং অ্যান্টিবায়োটিক সহ নানান ধরনের টক্সিক কেমিক্যাল মিশাচ্ছে এবং খাবারগুলোকে বিষ বানিয়ে আমাদের দিকে ছুড়ে দিচ্ছে, এই সাধারণ মানুষের বাঁচার উপায় কি? আমাদেরকে কি সেই আদিবাসীর মতো নিজেদের শরীরে বিষ হজম করার ক্ষমতা তৈরি করতে হবে, নাকি আমরা এমন কোনো আইন বা প্রতিরোধমূলক ব্যবস্থা পাব যা আমাদেরকে তিলে তিলে বিষ খাওয়ার হাত থেকে রক্ষা করবে? বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় 2016 সালে একটি জাতীয় জৈব কৃষিনীতি প্রণয়ন করেছিল। আমার ধারণা আজকে হয়তো সেই নীতি গভীর ঘুম অথবা কোমায় আছে, কারণ 2016 সালে সেই জৈব কৃষিনীতি অনুযায়ী একটা জাতীয় জৈব কৃষি টাস্ক ফোর্স গঠন করার কথা ছিল। আর এই টাস্ক ফোর্সের দায়িত্ব হবে ল্যাবরেটরি স্থাপন, পরিদর্শক নিয়োগ এবং বিএসটিআই এর মতো একটি জাতীয় অর্গানিক লোগো প্রবর্তন করা, যাতে অর্গানিক কৃষির শর্ত মেনে যে কোনো উদ্যোক্তা তার পণ্যে সেই লোগো ব্যবহার করতে পারে। এতে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে বাঁচবে এবং জেনুইন অর্গানিক খামারিরাও হয়রানি থেকে বাঁচবে। কিন্তু আজকে 2026 সালে এসেও কোনো রকম টাস্ক ফোর্স হয়েছে বলে শোনা যায়নি। অন্তত কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং ইন্টারনেট ঘেটে এমন কোনো তথ্য চোখে পড়ে নাই। এই জন্যই এখন পর্যন্ত অর্গানিক বিষয়টি বাংলাদেশে একটা কাগজে বিষয় হিসেবে রয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে অর্গানিক ফার্মিংয়ের সফলতার সম্ভাবনা কতটুকু? আপনারা যদি জাতীয় কৃষিনীতি 2013-র মূল উদ্দেশ্য দেখেন, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে প্রধান উদ্দেশ্য হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি ফর অল এবং ইনক্রিজ ক্রপ প্রোডাকশন উইথ হায়ার প্রোডাক্টিভিটি। এছাড়া সুনির্দিষ্ট উদ্দেশ্যের মধ্যে আরেকটা জরুরি পয়েন্ট হচ্ছে এনশিওর সাস্টেইনেবল অ্যান্ড প্রফিটেবল এগ্রিকালচারাল প্রোডাকশন সিস্টেম। বাংলাদেশের মতো কৃষিপ্রধান এবং জনবহুল দেশে অর্গানিক কৃষিকে একই সাথে সাস্টেইনেবল এবং প্রফিটেবল করা প্রায় অসম্ভব, কারণ অর্গানিক কৃষিতে প্রোডাক্টিভিটি প্রচলিত কৃষির তুলনায় অনেক কম, অনেক ক্ষেত্রে 25 থেকে 30% পর্যন্ত কম হতে পারে। তাহলে প্যাচটা কোথায়? প্যাচ হচ্ছে আমাদের জাতীয় কৃষিনীতির প্রায়োরিটি বা অগ্রাধিকারে। সরকারের কাছে ফুড সিকিউরিটির মানেই হচ্ছে 18 কোটি মানুষের পেটে আগে খাবার যোগান দেওয়া। এরকম অগ্রাধিকার থাকা দোষের কিছু না, কারণ যে কোনো সরকার জানে যে সাধারণ মানুষের পেট ঠান্ডা থাকলে তার গদিও ঠান্ডা থাকে। মানুষের পেট গরম হলে তার গদি গরম হতে সময় লাগে না। কেবল মানুষের পেট না ভরিয়ে যদি খাবারের কোয়ালিটি নিয়েও সরকারের সদিচ্ছা থাকতো, তাহলে নিরাপদ খাদ্য আইনে গুরু পাপে লঘুদণ্ড দিয়ে খাদ্য সন্ত্রাসীদেরকে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ দেওয়া হতো না। 2016 সালের জাতীয় জৈব কৃষিনীতির একেবারে শেষ দুটো লাইন পড়লে এই বিষয়টা আপনাদের কাছে আরও পরিষ্কার হবে। সেখানে বলা আছে, জাতীয় জৈব কৃষিনীতি 2016 এর কোনো বিষয় জাতীয় কৃষিনীতি 2013-র সাথে সাংঘর্ষিক হলে সেটি 2013-র নীতির আলোকেই সমন্বয় করা হবে। আর তাই ম্যাক্রো ইকোনমিক অ্যাঙ্গেল থেকে দেখলে বাংলাদেশের জন্য অর্গানিক ফার্মিং খুব একটা ফিজিবল কিছু মনে হচ্ছে না। এটা কেবল আমার অনুমান না, বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টটাও একই কথা বলছে। কিন্তু তাই বলে এই সেক্টরটাকে একেবারে গার্ডিয়ানলেস অবস্থায় রাখাটা আরও বেশি বিপজ্জনক। কোনো রকম গাইডেন্স বা মনিটরিং না থাকার কারণে যারা ক্ষুদ্র পরিসরে সততার সাথে কাজ করতে চাইছে তারা কোনো সাপোর্ট পাচ্ছে না, আর ভুইফোর প্রতারকরা অর্গানিকের লেবেল ছাপিয়ে মানুষের পকেট কাটছে। অর্গানিক খাবার খাওয়া অবশ্যই ভালো, কিন্তু তার চেয়েও ইম্পর্ট্যান্ট হচ্ছে সচেতন থাকা। তাই হুজুকে পরে 2-3 গুণ বেশি দাম দেওয়ার আগে নিশ্চিত হয়ে নেওয়ার চেষ্টা করেন যে আপনি আসলেই সেই কোয়ালিটির পণ্য পাচ্ছেন কিনা, কারণ অর্গানিক সেক্টরটি বাংলাদেশে এখনও ধূসর বা অন্ধকার অধ্যায়। অনেকে বলবে, ভাই অসুবিধা কি? কিছু মানুষ তো খাঁটি জিনিস খাচ্ছে, কোনো অসুবিধা নাই। আমার কথা হচ্ছে, ন্যাচারাল হলে আপনি ন্যাচারাল লেখেন, খাঁটি হলে খাঁটি লেখেন। অর্গানিক লিখতে হবে কেন? কারণ তারা জানে অর্গানিক শব্দটা ট্রেন্ডি, মানুষ এই শব্দটা খায়। কিন্তু তারা বলে না যে বিশ্বের বহু দেশের মতো বাংলাদেশেও অর্গানিক শব্দটা একটা লিগ্যাল টার্ম। আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কথা বলছি না। যারা বলছে রিফাইন্ড খাবার খাবেন না, রিফাইন্ড সুগার খাবেন না, বাইরের খাবার খাবেন না, সিঙ্গারাপুরি খাবেন না, বেশি বেশি করে শাকসবজি খাবেন, বেশি বেশি ফলমূল খাবেন, তারা অবশ্যই ভালো কথা বলে এবং সেই ক্রেডিট তাদের প্রাপ্য। কিন্তু ভাই, এই কথাগুলো তো এদেশে নতুন কথা না। বহু মানুষ গত কয়েক দশক ধরে এই কথাগুলো বলে আসছে। যারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অন্ধভক্তি করেন তাদেরকে বলছি, জুলাই বিপ্লবের আগে দেশে কাগজে কলমে গণতন্ত্র ছিল, কিন্তু বাস্তবে কী ছিল তা আমরা সবাই জানি। তখন যদি সেগুলো নিয়ে কেউ কথা না বলতো, তাহলে হয়তো আজকেও আমরা ভুয়া অর্গানিকের মোড়কে ভরা পুরাতন বন্দোবস্তের গণতন্ত্রের অন্ধকারেই থাকতাম। আমি বলছি না যে আমাদের সব কিছু এখনই শুদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা পরিবর্তনের শুরুটা অন্তত হয়েছে। লাইফস্টাইল এবং খাবারের ক্ষেত্রেও এই পরিবর্তনটা আসা দরকার। আল্লাহর রহম ছিল বলেই 24শে জুলাইতে আমরা পরিবর্তনের পথে হাঁটতে পেরেছি। আশা করি এদেশে খাবারের বিশুদ্ধতার লড়াইটাও একদিন সফল হবে।
সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।